আমি আফরোজা নাজনীন সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি টুগেদার উইথ সুমি অ্যান্ড শামসে। বরাবরের মতোই আমার সাথে আছে শামস কালাম। শামস, তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? ধন্যবাদ। আমি খুবই ভালো আছি এবং আম, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তুমি আজকে আমাদের অতিথিকে ডেকে নাও, স্বাগত জানাও আমাদের আজকের অতিথিকে। অবশ্যই আজকে আমাদের আহ, ভীষণ প্রিয় একজন ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। ওনার আসলে কোনো পরিচয়ের প্রয়োজন হয় না, কারণ তিনি শুধু আমাদের বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী সুপরিচিত। তিনি একাধারে একজন জনপ্রিয় কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে বহুল পরিচিত। আমাদের রেজাউদ্দিন স্টালিন ভাই। স্টালিন ভাই, আপনাকে সুস্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আমাদের আফরোজা নাজনীন সুমি এবং কালাম ভাই, আপনাকে দুজনকে, শামস ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের এই অনুষ্ঠানটি অনেকদিন ধরে হচ্ছে, আমি লক্ষ্য রাখছি, এবং যখন হয় তখন মাঝে মাঝে শোনা, কিছুক্ষণ না হলেও দাঁড়িয়ে আমি শুনি কেমন হচ্ছে। তো ভালো হচ্ছে এবং বেশ পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ, আসলে খুব ভালো লাগলো শুনে। শামস, বলো তো। হ্যাঁ, আসলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমরা শুধু একটা এরিয়া নিয়ে কাজ করব এরকম আম, ভাবনা চিন্তা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি, এবং এটাকে পুরোপুরি একটা ঘরোয়া আড্ডার ফরম্যাটেই করতে চেষ্টা করেছি। আমাদের দর্শকরা, আমাদের যারা গুণগ্রাহী আছেন এবং আমাদের সঙ্গে যারা আছেন, তারা যেন খুব আহ ভালোভাবে ব্যক্তিগত লেভেলে এসে আমাদের অতিথিদের সাথে পরিচিত হতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য। আম, সেই পরিপ্রেক্ষি থেকে বলছি, রেজা ভাই, আবারও আপনাকে সুস্বাগতম। আহ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। আমি খুব ছোট করে, সরি, ওয়েদারটাই বোধহয় এরকম, বাইরে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা যদিও খুব সুন্দর। আহ বৃষ্টির মধ্যে একটু গলা বোধহয় খুসখুস করে। যাই হোক, স্টালিন ভাই, আপনাকে আমাদের দর্শকদের সঙ্গে পরিচিত করার মতো ধৃষ্টতা না দেখানোই ভালো। তবুও আমরা ছোট্ট একটা আহ, একটা পিস করেছি, একটা আপনার উপরে একটা ছোট্ট একটা তথ্যচিত্র। আমরা চলো সুমি, আমরা তাহলে দেখে আসি, তারপর স্টালিন ভাইয়ের সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়া যাবে, কি বলো? ঠিক আছে, অবশ্যই। স্ট্যালিন ভাই, আমরা দেখে আসি ছোট্ট একটা তথ্যচিত্র আপনার উপরে। আহ, এত বিশাল পরিচিতি আসলে এত অল্প সময়ের মধ্যে ধরা খুব কঠিন, তারপর আমরা একটু চেষ্টা করেছি। চলুন দর্শক, আমরা দেখে আসি। একজন জনপ্রিয় কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে বহুল পরিচিত রেজাউদ্দিন স্টালিন। তার জন্ম বাংলাদেশের যশোর জেলায়। তিনি ৮০ দশকের অগ্রগণ্য এক কবি হিসেবেই বিবেচিত। সাম্প্রতিক বাংলা কবিতার জগতে বহুল পরিচিত তিনি। বাংলা কবিতাকে তরল রঞ্জকের হাত থেকে উদ্ধার করে তিনি দিয়েছেন এক নির্মেদ ঋজু কাব্য কাঠামো। পুরাণ ও ইতিহাসের নবতর প্রাসঙ্গিক ব্যবহার তার কবিতাকে দিয়েছে আন্তর্জাতিকতা। কৈশোরেই তার লেখালেখি শুরু। ১৯৭০ সালে যশোর থেকে প্রকাশিত শতদল পত্রিকায় তার প্রথম লেখা শপথ প্রকাশিত হয়। এছাড়াও তিনি মঞ্চে ও টেলিভিশনে একজন জনপ্রিয় উপস্থাপক। কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার প্রকাশিত অসংখ্য গ্রন্থের মধ্যে রয়েছে ভাঙা দালানির স্বরলিপি, হিংস্র নৈশভোজ, জ্যামিতি বাক্সের গল্প, তদন্ত রিপোর্ট। এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তার লেখা ২১টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। সমস্ত পৃথিবী জুড়ে রয়েছে তার অগণিত শ্রোতা, পাঠক এবং দর্শক। ২০০৬ সালে তিনি ভূষিত হন বাংলা একাডেমি পুরস্কারে। এছাড়াও মাইকেল মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, ভারতের সব্যসাচী পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার সহ
অসংখ্য পুরস্কার ও সম্মাননাও রয়েছে তার ঝুলিতে। আসুন তার সঙ্গে একান্ত আলাপনে কিছুটা সময় কাটিয়ে আসি। আসলে এত এত কাজের মাঝে আমার কাছে মনে হচ্ছে যে খুব অল্প করে তুলে ধরা খুব কঠিন একটা কাজ, তারপরেও চেষ্টা করা হলো। আর আমি প্রথমে জানতে চাই রেজাউদ্দিন স্টালিন ভাই আপনার কাছে যে আপনার এই অবস্থানে আসার পেছনে কি কি বিষয় আপনার অনুপ্রেরণা কাজ করেছে, একটু যদি বলতেন আমার দর্শকদের। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আহ আমার মনে হয় স্ট্যালিন ভাই একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, আবার হয়তো যুক্ত হবেন আমাদের সাথে। তো শামস, তুমি এক কাজ করো না, তুমি আমাদের স্ট্যালিন ভাইয়ের এক লেখা কবিতা একটু আবৃত্তি করে শোনাবে? অবশ্যই। স্টালিন ভাইয়ের কবিতাগুলো আম, আমি বহুবার পড়েছি। আমার খুব প্রিয় একটা কবিতার অংশবিশেষ আমি পড়ে শোনাই, এর মধ্যে আশা করি স্টালিন ভাই আমাদের সঙ্গে যুক্ত হবে। স্ট্যালিন ভাই যুক্ত কবিতাটার নাম হয়েছেন, অলরেডি যুক্ত হয়েছেন। যাক। আপনাকে আমরা না পেয়ে আমি শামসকে আপনাদের অনুরোধ করেছিলাম আপনার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাতে। আপুজা, আপনারা যে তথ্যচিত্রটা ওটা কি আপনারা দেখতে পেয়েছিলেন? আমি দেখতে পাই। জি, দেখতে আচ্ছা, পেয়েছি দেখতে আমরা। পান। আপনার আমি পেয়েছি, তাহলে আমাকে পরে দিলে আমি দেখে নিচ্ছি। আচ্ছা, অবশ্যই আমি আপনাকে পাঠিয়ে দিব। আপনি জানতে চাচ্ছিলেন যে আমাদের আহ, লেখার প্রেরণাটা কোথা থেকে এলো, তাই না? জি। আসলে প্রত্যেক লেখকের আহ, প্রেরণা কিন্তু সে নিজের থেকেই তৈরি করে। যদিও পরিপার্শ্বের কিছু ভালোবাসা, কিছু সহযোগিতা, এগুলো লাগে, কিন্তু একজন লেখকের কিংবা কবির সবচেয়ে বড় প্রেরণা হচ্ছে সে ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে। সেটা হচ্ছে তার আহ, কিছুটা জন্মগত বলে আমার মনে হয়। কারণ একজন কবি, সে কবিতা লেখা ছাড়া আর কি তেমন কিছু ভাবতে পারে না। এই কারণে যে আহ আমার মনে হয় স্ট্যালিন ভাইয়ের ওখানে আজকে নেটে কোনো কারণে সমস্যা করছে, কারণ আবার উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। কিছু একটা সমস্যা হচ্ছে আসলে। যান্ত্রিক মানে আমি বলবো যে অনলাইনে অনেক সুবিধা যেমন আছে, কিছু কিছু অসুবিধা আমাদের আছে। শামস, আমরা মনে হয় এবার কবিতাটা শুনেই নি। স্ট্যালিন ভাই আবার যুক্ত হলেও আমরা কবিতাটা শুনে শেষ করি, তারপরে ওনার সাথে আবার কথা বলবো। অবশ্যই, ধন্যবাদ। কবিতাটার নাম বিচ্ছেদের বর্ণমালা। কবিতাটা আমার মুখস্থ নেই, তাই দেখে পড়ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের দেখা আর কখনো হবে। এরকম কখনো হয় না। মানে আমি তো এমবি কিনে চালাই, আমার বাসায় নেটও আছে, এমবি আমি কিনেছি, তারপরেও কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, যে কথা বলছিলাম যে একজন কবির প্রেরণা আসে তার পরিপার্শ্ব, তার আত্মজন, স্বজন, কিন্তু সবচেয়ে বড় প্রেরণা সে নিজের ভেতর থেকে পায়, তাগিদ অনুভব করে। একটা, এটাকে কি বলবো আমি, ইনস্টিন্ট ইনস্টিন্ট একটা ব্যাপার আছে, ইনস্ট্যান্ট একটা ব্যাপার তার ভেতরে আছে, যে সহজাত, যেটা বলি আমরা সহজাত প্রবৃত্তি। সে প্রবৃত্তি থেকে সে তার লেখার একটা তাগিদ অনুভব করে এবং সেভাবেই সে এগিয়ে যায়। এখন দেখেন রবীন্দ্রনাথ, সে বাল্য বয়স থেকে সারা জীবন লিখলেন। তা এটা তো তার চাকরি ছিল না, কিংবা এই লেখালেখি করে সে যে অনেক অঢেল অর্থ উপার্জন করেছিল তাও কিন্তু নয়। নোবেল পুরস্কারের একটা বড় অর্থ সে পেয়েছিল, কিন্তু সারা জীবন সে লিখেছে। নজরুল এই লেখক জীবন বেছে নিয়ে কারাদণ্ড থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নেই যে সে সহ্য করে। পৃথিবীর অনেক বড় বড় কবিরাই তাই। আসলে এটা একটা, আমি যেটা বলছিলাম যে সহজাত প্রবৃত্তি। কেউ কেউ এটাকে ঈশ্বরের আহ দান মনে করেন। আহ, যারা বস্তুবাদী লেখক, যারা মার্ক্সীয় চিন্তায় বিশ্বাসী, তারা মনে করেন যে এটা আত্মগত প্রেরণা, ভেতর থেকে আসে,
প্রতিটি মানুষই কিছু কথা বলতে চায়। সে কথা হচ্ছে তার প্রতিপার্শ্বের যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয় সেগুলো যখন তার কাছে দুঃসহ মনে হয় কিংবা যখন তার কাছে খুব পরম প্রিয় মনে হয়, এইসব অনুভূতিগুলো সে ব্যক্ত করতে চায়, এইসব নিয়ে সে কথা বলতে চায়। তখন সে কথা বলে এমন এক ভাষায়, সেই ভাষাটা কিন্তু ইশারা ভাষা, সেই ভাষা কিন্তু ইঙ্গিতের ভাষা। সরাসরি কথা কিন্তু কবিরা বলে, ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে, চিত্রকল্প দিয়ে, উপমা দিয়ে বলে। আর মানুষ তা খুব বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে। মানুষ মনে করে আসলেই তো জিনিসটা এরকম, এরকম তো আমি তো এরকম ভাবি কিন্তু এরকম তো বলতে পারি না, উনি কি করে এই বিস্ময়কর কথাটা বললেন। এই যে একটা আনন্দের জগৎ কবি তৈরি করে দেয়, একটা কবি তো দেখে শিশুর মতো বিস্ময় দিয়ে, প্রতিটি জিনিসই তার কাছে খুব বিস্ময়কর। কিরকম? এই মানব জন্ম, একটা শিশু, একটা গাছ, একটা পাখি, একটা নদী, একটা পাহাড়, আহ কিংবা আপনি ধরেন একজন মানুষকে আপনি হত্যা করছেন, সেটাও সে খুব অসম্ভব কষ্ট নিয়ে বেদনা দিয়ে দেখে। আপনি যখন তার প্রতি নির্যাতন করছেন, আপনি যখন একটা নারীর প্রতি সহিংস হচ্ছেন, একটা শিশুকে হত্যা করছেন, কবি যেভাবে ব্যথিত হয়, তার অন্তরাত্মা যেভাবে কেঁপে ওঠে, অন্য কোনো মানুষের অন্তরাত্মা হয়তো এতটা কাঁপে না। এই জন্য সে এত সত্য উচ্চারণ করতে পারে, এত গভীর ভাবে উচ্চারণ করতে পারে যে তার উচ্চারণটা সকলের মনে হয়। যেরকম রবীন্দ্রনাথ বলেন যে, যে সাহিত্য নিজের হয়েও সকলের, সমকালের হয়েও চিরকালের, সেই সাহিত্যই হচ্ছে চিরায়ত সাহিত্য। অর্থাৎ একজন কবি চিরায়ত সত্য উচ্চারণ করেন এবং সেই সত্য তার সমকালে যেমন সত্য, অতীতে যেমন সত্য ছিল, ভবিষ্যতেও সেরকম সত্য থাকবে। এই সত্যের বাহক, সময়ের শাসক হচ্ছেন কবিরা। আপনি, আমি একটা সম্প্রতি কবিতা লিখেছি, সেখানে নজরুলকে নিয়ে কবিতাটা, যে নজরুলকে একবার এক কারা পরিদর্শক এলেন ইংরেজ। তিনি বললেন, এই এখানে নাকি রিবেল পোয়েট নজরুল আছে, তাকে ডাক, দেখবো সে কেমন রিবেল। তো নজরুলকে ডাকা হলো, তার হ্যান্ডকাপ হাতে পরানো। আহ, নজরুল এলে তিনি বললেন, ও তুমি সেই নজরুল। তারপর নজরুলকে বসতেও বললেন না, নজরুলকে অপমানিত বোধ করলেন তিনি। এই ইংরেজ কারা পরিদর্শক কিছুক্ষণ খুব উপদেশ বাণী বর্ষণ করলেন, তারপরে বললেন যাও। নজরুল কিছুদূর গিয়ে আবার পেছন ফিরে তাকালেন, তাকিয়ে বললেন, আপনি কি আপনার দেশের কবি শেলিকে চেনেন কিংবা কিটসকে চেনেন? তখন ইংরেজ ভদ্রলোক হেসে বলছে, শেলি কিটসকে কে না চেনে। বললে তখন নজরুল বলছেন যে এক সময়, তারপরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, শেলি কিটসের সময় ইংল্যান্ডের প্রশাসক কে ছিলেন, শাসক কে ছিলেন? তখন ওই কারা পরিদর্শক কিছু হতচকিত হয়ে বলল, আমার তো মনে নেই। নজরুল বলছেন যে অনেকদিন পরে যখন আমি থাকবো না কিংবা আপনিও থাকবেন না, তখন কে আপনি এই কারা পরিদর্শক ছিলেন তা কিন্তু কেউ মনে রাখবে না, কিন্তু এই নজরুলকে সবাই মনে রাখবে। অর্থাৎ একজন স্রষ্টা একজন কবিকে মনে রাখে, একজন রাজা, রাজন্য, অমর্ত্য, এদেরকে মানুষ অতটা মনে রাখে। সুতরাং এখানেই হলো কবির বিজয়, এখানেই হচ্ছে একজন লেখকের বিজয়। সে সারা জীবন ত্যাগ করে, কিন্তু সে তার প্রাপ্তি হয়, সে অমর। ধন্যবাদ। অনেক সুন্দর করে বললেন কথাগুলো। আহ আমার কাছে মনে হয় আসলে এই যে আপনাদের যে সৃষ্টিগুলো, এই যে লেখাগুলো, এটা যুগের পর যুগ কিন্তু থেকে যায়, এবং এটা আমাদের, আমরা যেমন জানছি, পড়ছি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেই একইভাবে লেখাটা পড়বে, জানবে, বুঝবে। তো এটা আসলে থেকে যায় যুগের পর যুগ। আপনি যখন ডিসকানেক্ট হয়েছিলেন, আমি তখন শামসকে অনুরোধ করেছিলাম যে আপনার লেখা একটা কবিতা আবৃত্তি করতে। আমার মনে হয় আমরা সেটাকে শুনে আসি, তারপর আমরা বাকি কথাটা বলি। শামস, তুমি যদি একটু কবিতাটা পড়ে শোনাতে। I'll be happy, I'll be happy. আম, এটা আমার জন্য পরম পাওয়া। স্টালিন ভাই সামনে বসে ওনার কবিতা পড়ার ধৃষ্টতা দেখাচ্ছি। আহ আমার আসলে কবিতাগুলো অনেকবার পড়া হয়েছে, কিন্তু কখনো মুখস্থ হয় না, বয়স হয়ে গেছে, এখন কিছুই মনে থাকে না। আমি দেখে দেখেই পড়ছি। আমার এই শর্ট কামিংসটা স্টালিন ভাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন, দর্শকরাও আশা করি তো ক্ষমা সুন্দর আনন্দিত চোখেই হচ্ছে দেখবেন। আমার কবিতা পড়ছেন, এটা আমার একটা পরম পাওয়া। পড়েন।
ধন্যবাদ, ধন্যবাদ। কবিতাটা এটার নাম হচ্ছে বিচ্ছেদের বর্ণমালা। আমাদের দেখা আর কখনো হবে না কোনো দিন, এমনকি কণ্ঠস্বর টেলিফোনে হবে না মুদ্রিত। স্মৃতির পাখিরা এসে বলে যাবে, সুরঞ্জন শোন, কাল সারা রাত জেগে বিচ্ছেদের বেদনা লিখেছি, ফিরিয়ে নিয়েছি মুখ পরস্পর ক্ষোভে ও ঘৃণায়। কে জানতো মুহূর্তের মরীচিকা কেড়ে নেবে আলো, বুকের ভেতর থেকে জেগে ওঠা একখণ্ড ভূমি দখল করবে এসে নগরের নিকৃষ্ট মাতাল। পৃথিবীর দীর্ঘতম সেতুর ওপরে উভয়ের দেখা হবে। কথা ছিল নক্ষত্রের বিশাল টাওয়ারে, শিশিরের শিহরণে, স্বপ্নগর্ভ আকাশের নিচে, জ্যোৎস্নার টার্মিনালে অন্তহীন অপেক্ষা করব। মাইক্রোওয়েভ থেকে আমাদের ধ্বনিপুঞ্জগুলি শুনবে পৃথিবীবাসী। আমরা থাকব বহু দূরে, আরণ্যক স্তব্ধতায়। ফরেস্ট বাংলোর কোন রুমে কথা ছিল বাংলোর সংলগ্ন সড়কে যদি হর্ন দেয় মার্সেডিজ বেঞ্জ, আমরা ছুটব ভিন্ন গ্রহে। আমাদের সব ইচ্ছা, স্বপ্ন সাত মুহূর্তের ভুলে ভেঙে গেছে, যার ফলে মর্মন্তুদ বিচ্ছেদের নদী সৃষ্টি হলো আজ। দেখো জীবনের প্রতিপার্শ্ব ব্যাপে এখন কি করে বলো সহ্য করি এতটা নির্মম। আমাদের দেখা আর কখনো হবে না কোনো দিন, এমনকি কবিতারা টেলিফোনে হবে না মুদ্রিত। নীরব নায়িকা এসে চলে যাবে, শোনাও তো দেখি নিদ্রাহীন লাল চোখে লিখেছ যে কষ্টের কবিতা। ধন্যবাদ। আমার এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বয়স হয়ে গেছে, চশমার ভাঁজে অনেক সময় পড়তে অসুবিধা হয়। এসে বলে যাবে সেটাকে আমি চলে যাবে পড়েছি। আমি মাফ চেয়ে নিচ্ছি, স্টালিন ভাই, ক্ষমা করবেন। ধন্যবাদ। স্ট্যালিন ভাই, আপনার মাইক্রোফোনটাকে আনমিউট করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে ওই আপনি যখন পড়েছিলেন তখনই আমি বুঝতে পারছিলাম ওখানে বলে হবে নীরব নায়িকা এসে বলে যাবে, শোনো তো দেখি রাত জেগে, মানে যে কষ্টের কবিতা লিখেছে। তা আমি সাথে সাথে বুঝতে পেরেছি। পাঠকও নিশ্চয়, যারা দর্শক তারা বুঝে ফেলবেন যে আপনি তো পরে সুসংশোধন করে দিলেনই। আপনার কণ্ঠস্বর খুব সুন্দর এবং বেশ চমৎকার করে আপনি পড়লেন, খুব ভালো। ধন্যবাদ, ধন্যবাদ। এটা আমার, আপনার এইটুকু প্রশংসা আমার বিশাল পাওয়া স্টালিন ভাই, ভীষণ ভালো লাগবে। আমি একটু জানতে চাই স্ট্যালিন ভাইয়ের কাছে, এই যে আপনার লেখালেখির মধ্যে আমি একটা অদ্ভুত মানে প্রাণের ছোঁয়া পাই, মানে কবিতাগুলো মনে হয় যেন একদম হৃদয়টা ছুঁয়ে যায়। এই লেখাগুলো আসলে আমার মনে হয় যে কিভাবে সম্ভব, মানে কি ভেতর থেকে কি কাজ করে লেখার সময় আপনার? আগের আলোচনায় কিছুটা বলেছি যে আমরা যখন একজন কবি যখন বাইরের কোনো বিষয় দেখেন, সে অনেক বিষয় থেকে এই প্রেরণাগুলো পায়, এই বিষয়গুলো আসে। কখনো আমাদের প্রতিপার্শ্ব থেকে আমি যা দেখি যা শুনি, অনেক ঘটনা থেকে আসে, অনেক সময় বই পড়ার ভেতর থেকে আসে, অনেক সময় আহ, একটা বিদ্যুতের মতো লাইন ভেতরে কাজ করে, খেলে যায়। আহ, একবার সুনীল গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এই কবিতাটা কিভাবে লেখা হলো, কিংবা কবিতার একটা মুহূর্ত থাকে, ব্রহ্ম মুহূর্ত। আমি বলি কবিতার ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর, সে সময় ঈশ্বর খেলা করে, যেটা ভগবান রজনীর বলেছিলেন মিলনের ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর। আমি বলি কবিতার ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর। অর্থাৎ আমার যে ব্রহ্ম মুহূর্ত, যখন আমি কবিতার লাইনটা পাই, তখন ঈশ্বর আমার ভেতরে অবতীর্ণ হন, আমাকে স্পর্শ করেন। সুনীল গঙ্গোপাধ্যায় একবার
একটা স্টেশনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ ওনার মাথার মধ্যে খেলে গেল, ভ্রু পল্লবে ডাক দিলে চলে যায় চন্দনের বন। এই যে একটা লাইন, একটা অসাধারণ কবিতা তিনি লিখলেন। কিংবা এই যে কেউ কথা রাখেনি, এই কবিতাটা তিনি কিভাবে লিখলেন? ওনার সঙ্গে আমার পার্সোনাল রিলেশন ছিল, সুনীল দা। উনি আমাকে একটা বই উৎসর্গ করেছেন, আমিও তাকে একটা বই উৎসর্গ করেছি। তো সুনীল দা বলছিলেন যে একবার পুজো আহ, উপলক্ষে অনেক ছেলেরা একটা সংকলন বের করবে, ওরা খুব তাগাদা দিচ্ছে আর বাসায় এসে বসে আছে। তো আমাদের সাথী বৌদি ওদেরকে ইয়ে খেতে দিয়েছে, পায়েস। ওরা পায়েস টায়েস খাচ্ছে আর সুনীল দা ঘোরাফেরা করছে, মাঠে তো লাইন আসতে হবে। হ্যাঁ, তো সুনীল দার মনে হচ্ছে যে আমি তো অনেকদিন ওদের কথা রাখিনি, তা আজকে আমাকে রাখতে হবে। কিন্তু আসলে তো কেউ কথা রাখে না। তো এই যে অনেকদিন আমি ওদের কথা রাখিনি, হঠাৎ ওনার মাথার মধ্যে আসলো কেউ কথা রাখে না, এই শুরু হলো, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, আসলো কবিতাটা এক বসায় বসে লিখে ওদেরকে দিল। পুজোর সংখ্যা বেরোলো হিট, সবার মুখে মুখে কবিতা। তো এই যে হঠাৎ করে এই যে আসলো ভেতরে, এই যে ব্রহ্ম মুহূর্ত, তখনই কিন্তু ঈশ্বর, তখনই কিন্তু স্রষ্টা তার মধ্যে অবতীর্ণ হয়। কবিও তো একজন স্রষ্টা, তখন স্রষ্টার সঙ্গে তার একটা সংযোগ হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি সবকিছু মিলে যারা সর্বেশ্বরবাদী তারা বলেন যে এই পৃথিবীর সবকিছুর একাগ্র হলে, সবকিছু সম্মিলিত হলে ঈশ্বর। আপনি যেরকম একজন মানুষ, একটা হাত বাদ দিয়ে মানুষ হবেন না, কিংবা একটা চোখ বাদ দিয়ে আপনি পূর্ণ মানুষ হবেন না, আপনার চুল বাদ দিয়ে আপনি পূর্ণ মানুষ হবেন না, সেরকম সবকিছু মিলিয়ে আপনার সুন্দর একটা মানুষ। সেরকম পৃথিবীর সবকিছু মিলে, ব্রহ্মাণ্ড, এই আকাশ, এই নক্ষত্র, এই নদী, এই পাহাড়, এই পর্বত, এই পাখি, এই মানুষ, সবকিছু টোটালটাই মিলেই কিন্তু একটা ঈশ্বর। সেখানে ঈশ্বরের শক্তি। সুতরাং আমরা যারা সর্বেশ্বরবাদী, আমি সর্বেশ্বরবাদী খুব বিশ্বাস করি। আমি পৃথিবীর একটা বালুকণা বাদ দিয়ে ঈশ্বর। সুতরাং সবকিছু মিলে যেমন একটা ঈশ্বর, একজন কবিও কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে, তার স্বদেশের সবকিছু নিয়ে, দুঃখ, বেদনা, বিরহ, কান্না সবকিছু নিয়ে কিন্তু একজন কবি। সে শব্দের ভেতর দিয়ে সেটাকে জারিত করে, একটা অবয়ব দেয়, একটা অভিজ্ঞতা দেয়, একটা ছবি তৈরি করে, একটা উচ্চারণ তৈরি করে, যা শুনলে, যা দেখলে, যা পড়লে মানুষ মনে করে যেটা আমার কথা। উনি আমার কথাটাই লিখেছেন। যেরকম সুনীলদার ওই কবিতার কথা বলছিলাম, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, এই কথাটা যেই পড়বে তারই মনে হবে তাই তো, আমি আসলে তো তাই, ঘটনা তো এরকম, আমারও তো কেউ কথা রাখেনি, তাই না? আপনারও মনে হবে, আমারও মনে হবে। সুতরাং এই যে নিজের হয়ে যাওয়া, কিংবা নজরুলের সেই কবিতা, সারা রাত জেগে তিনি কবিতা লিখলেন 1920 সালে। মুজাফফর আহমেদের সঙ্গে তিনি থাকতেন বেকার হোস্টেলে কলকাতায়। তিনি সারা রাত জেগে বিদ্রোহী কবিতা লিখতেন। এখন সকালে উঠে এটা তিনি কমরেড মুজাফফর আহমেদকে শোনালেন। কমরেড মুজাফফর আহমেদ এটা শুনে খুব একটা প্রশংসা করলেন না, শুনলেন। কিন্তু এই কবিতাটা যখন ছাপা হলো মুসলিম ভারত পত্রিকায়, তখন একটা ভয়ঙ্কর সাড়া পড়লো। প্রায় লাখখানিক কপি ছাপা হলো বিভিন্ন কাগজে, কবিতাটি বারবার ছাপা হতে থাকলো। ভারতবর্ষের শিক্ষিত জনের মুখে মুখে কবিতাটি ফিরতে শুরু করলো। এই যে বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল চির উন্নত শির। এই কবিতাটা যখন আমি পড়ি কিংবা আপনি পড়েন, তখন আপনি কিন্তু নিজের মধ্যে একটা আলাদা বীরত্ব অনুভব করেন। তখন কিন্তু আর কবি নজরুলকে আমরা দেখি না, আমি নিজেকে দেখি। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে প্রতিটি মানুষ এক একটা অতি বীর হবে, অতি মানুষ হবে, সেরকম একটা বিশ্বাস থেকে নজরুল এই কবিতাটি লিখেছিলেন। এবং সত্যিকার অর্থে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, এই কবিতার যে একটি ব্যাপক প্রভাব ছিল, অন্তর্নিহিত প্রভাব মানুষের হৃদয়ের মধ্যে, তা কিন্তু আমরা বুঝতে পারি। এবং নেতাজি সুভাষ বসু এই জন্য বললেন যে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গিয়েছি, কিন্তু নজরুলের মতো এত ব্যাপক গণমানুষের লেখা আর কোথাও পাইনি। তার গানে, তার কবিতায় সেটা প্রস্ফুটিত হয়। আমি যখন বিভিন্ন প্রদেশে গিয়ে গণসঙ্গীত শুনি,
কিন্তু নজরুলের যে গান, জাগো অনশন বন্ধি অসুরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, কিংবা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত বিশিতে যাত্রীরা হুঁশিয়ার, কিংবা মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এইসব লেখা যখন আমি পড়ি তখন আমার মনে হয় যে নজরুলই হচ্ছে আমাদের পথ প্রদর্শক, নজরুলই হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। আমরা যখন কারাগারে যাব তখন নজরুলের গান গাইবো, আমরা যখন যুদ্ধে যাব তখনও নজরুলের গান গাইবো, আমরা বিজয়ী হয়ে ফেরার পথেও নজরুলের গান গাইবো। অর্থাৎ এই যে নজরুল সকলের হয়ে উঠলেন, সবার কথা তিনি বললেন, নিজের কথা নয়। রবীন্দ্রনাথের সেই কথাটি আমি প্রথমে বলেছিলাম, যা নিজের হয়েও সকলের, সমকালের হয়েও চিরকালের, সে সাহিত্য যে রচনা করতে পারে সেই হচ্ছে প্রকৃত সাহিত্যিক। এবং আমার কথা তো আপনি বলছিলেন, নিজের কথা এইভাবে বলা যায় না। তা আমি চেষ্টা করেছি যে আমার কবিতার মধ্যে একটা ফিলোসফিক্যাল পেন তৈরি করা। আমার দার্শনিক যন্ত্রণা আছে, আমি কে, কোথা থেকে আমার জন্ম, আমি কোথায় এলাম, কিভাবে আবার যাব, আমার করণীয় কি, কিংবা আমি যা করতে এসেছিলাম তা করতে পারছি কিনা। এই যে বেদনা, যে বেদনা পৃথিবীর সব চিন্তাশীল মানুষের মধ্যে থাকে, সক্রেটিস থেকে শুরু করে আজ পর্যন্ত সব চিন্তাশীল মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আছে। সেই প্রশ্নগুলো আমি নিজেকে করি, নিজেকে যখন করি তখন কিছু উত্তর পাই, কিছু পাই না। এই বেদনা আমাকে জারিত করে। একজন দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল ঈশ্বর কোথায়, তিনি বললেন অন্বেষণ। আমি এর সাথে যুক্ত করব, যদি আপনি জিজ্ঞেস করেন আপনার কবিতা কোথায়, আমিও বলবো আমার কবিতা অন্বেষণে। একটি ভালো কবিতা লেখার জন্য আমি সারা জীবন চেষ্টা করছি, সারা জীবন ধরে আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমি জানি না কখন সেই ভালো কবিতাটি আমি লিখে উঠতে পারবো। ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি আম, কিছু আম, মানে ঘরোয়া আলাপে। আহ, স্টালিন ভাইয়ের হাসিটা দেখেই বুঝতে পারছি যে উনি খুব বন্ধুপ্রবণ একজন, আহ, মোটামুটি গল্প করতে পছন্দ করেন এরকমই একজন মানুষ। তাহলে আমি একটু ইনফর্মাল কথায় চলে যাই। স্টালিন ভাই, আপনার আহ, ছেলেবেলায় আপনি যখন এই লেখার উৎসাহ পেলেন এবং লেখা আপনার মাথায় এলো এবং লেখা শুরু করলেন, আপনার, আমি অল্প বিস্তর লেখালেখি করি, কিন্তু ওভাবে মানে কবি হিসেবে লেখা না, যখন যা মনে হয় হঠাৎ করে লিখে ফেলি, কখনো ভালো লাগে কখনো ছিঁড়ে ফেলে দিই। কিন্তু যেহেতু অতটা আহ, মানে ফোর্সফুলি ড্রাইভটা কাজ করে না, হয়তো লেখা হয়ে ওঠে না। কিন্তু আপনি যখন লেখা শুরু করলেন, নিশ্চয়ই আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারো কাছ থেকে আপনি প্রচন্ড অনুপ্রেরণা পেয়েছেন যে স্টালিন তুমি পারবে, এগিয়ে যাও, এরকম উল্লেখযোগ্য কেউ কি আছেন যার কাছ হ্যাঁ, থেকে আপনি নিশ্চয়ই। সেই অনুপ্রেরণা পেয়েছেন? আমার কতগুলো স্মৃতি আছে আমার লেখা। আমি যখন খুব ধরুন আমি ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার এক শিক্ষক ছিলেন, আমি শিক্ষকের নামটা ভুলে গেছি। উনি ক্লাসে এসে বাংলা টিচার ছিলেন। উনি বললেন যে তোমরা কি করো, তোমরা সারাদিন এই যে দুষ্টামি করো, তো তোমরা একটা গল্প থেকে একটা করে গল্প লিখে আনবে। তো আমি সেই সময় গল্প লিখে নিয়ে গেলাম। আমি তো আগে থেকে লেখালেখি করতাম। আমার গল্পটা স্যার খুব প্রশংসা করলেন এবং সবাইকে বললেন যে স্টালিন তো খুব চিন্তাশীল ছেলে, তো ভালো গল্প লিখেছে। এই যে একটা প্রশংসা পেলাম। পরবর্তীকালে উম আমি যখন, আমার এক বন্ধু ছিল নাম গোপাল, তো আমার কবিতা তখন স্থানীয়ভাবে ছাপা হতো, কিছু কিছু ঢাকায় অল্প অল্প ছাপা হতো। তখন আমি ক্লাস 9-10-এ পড়ি। তা আমি গোপালকে বললাম, দেখ আমি তো কবিতা লিখি, এটা লিখে তো কি হবে শেষ পর্যন্ত আমার জীবন আমি তো জানি না। কিন্তু কবিতা তো আমাকে ছাড়ছে না, এটা আমাকে লিখতে ইচ্ছে করে। গোপাল বলল যে একদিন তুই অনেক টাকাও পাবি লিখে, চিন্তা করিস না, অনেক নাম হবে তোর, আর তুই অনেক টাকা পয়সা লিখে। তা গোপালের কথাটা আমার সেই সময় খুব প্রেরণা কাজ করেছিল, তাই আসলে আমি হয়তো পাবো।
আমার এক বান্ধবী ছিল, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন প্রেম করলাম। ওই সময় প্রেম হয়ে যায়। আমি কলেজে কালচারাল কাজগুলো করতাম, আর নির্বাচিত হলাম সংসদে একবার। তো সে সময় কলেজে রাজনীতি করতাম, বাম রাজনীতি, বিপ্লবী ছাত্র মূর্তি করতাম। তো আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হতো কম, চিঠিতে কথা হতো। আমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ি, সেও পড়ে, তো আমাদের দুজনের বিয়ে হওয়া কোনো সম্ভব না, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু আমাদের একটা ভালো বন্ধুত্ব ছিল। যদিও তার বিয়ে হয়ে যাওয়ার পর আমি অনেক কষ্টও পেয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, সে বাস্তবতা মেনে নিতে হয়। তো সে আমাকে একবার চিঠিতে লিখলো, তুমি যখন অনেক বড় কবি হবে তখন তুমি আমাকে মনে রাখবে। আমি তার কি উত্তর দিয়েছিলাম আমার খেয়াল নেই, কিন্তু এখনো যে তাকে আমি মনে রেখেছি। আমি যাই হই, মানে যদি কেউ দু একজন লোক তো আমাকে চেনে, মানে বাংলাদেশ, ভারত কিংবা পৃথিবীর নানা দেশে দু একজন আমাকে চেনে, তো তখন মনে হয় যে এখনো তো তার সেই কথাটা আমার মনে আছে, অর্থাৎ আমি তাকে ভুলিনি। এই কথাটার জন্যই তাকে ভুলিনি, অন্যান্য কিছু সব ভুলে গেছি, এই কথাটার জন্য ভুলি। আর আমার মা খুব পছন্দ করতেন কবিতা লেখা, কিন্তু সবসময় কবিতা লিখে এটা তো আর কোনো মা বাবা চাইবে না। তিনি সবসময় এসে খেয়াল করতেন আমার ঘরে যে আমি কি করছি। তো আমি তো ওই মা আসলেই আমি বই নিয়ে বসতাম, আর অন্য সময় খাতায় কবিতা কিংবা পড়াশোনা, অন্য পড়াশোনা চলছে। তা মা বললেন যে জানিস তো, কবিতা লিখে ভাত হয়? ভাত হয় না। লেখাপড়া কর, চাকরি বাকরি করে মানুষ হতে হবে, কবিতাও লিখবে, কিন্তু তোমাকে তো শুধু কবিতা লিখে তো ভাত হয় না। কিছুদিন পরে আমি একটা কবিতা লিখলাম। কবিতাটা আমাকে যদি একটু সময় দেন, আমি আমার বইটা আমি নিয়ে এসে পড়ি, নাকি লাইনটা অবশ্যই। বলবো? না, আপনি লাইনটা পড়তে বলি পারেন। শুধু, আচ্ছা, ঠিক আছে। পুরো পুরো কবিতাটা পড়বো না লাইনটা বলবো? না, কবিতাটা পড়েন, আপনার কণ্ঠে কবিতা শোনার একটা শখ, স্পৃহা আমার মধ্যে রয়ে গেছে। এক মিনিট, এক মিনিট। হুম। ভাইয়া একটু বইটা নিয়ে আসতে গেছেন, পুরো কবিতাটা আমরা শুনবো, কিন্তু আমার কাছে ভালো লাগলো যে ভাইয়া যে ছোটবেলার স্মৃতিগুলো বলছেন, এখনো ভোলেননি, সেই যে স্টুডেন্ট লাইফের গল্প, এটা আমার খুব ভালো লাগলো। মানে একদম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, তাই না শামস, এরকম কিছু থাকে স্মৃতি, যেটা হয়তো সারা জীবন আমরা মনে রাখি, ভুলি না সেটাই। কখনো। এবং সবচেয়ে ভালো লাগছে আমার যেটা, যে স্টালিন ভাইয়ের সঙ্গে এত অন্তরঙ্গ আলাপ হচ্ছে, একেবারে সত্যিকারের ঘরোয়া আলাপ। আহ, অনেকেই এটা আহ, উপভোগ করবেন, আমরা, আমার বিশ্বাস। আমি খুবই উপভোগ করছি। আহ, অনেকেই আমরা পাই যারা হয়তো ব্যক্তিগত জীবনটা নিয়ে আলাপ করতে পছন্দ করেন না। এই পছন্দটা সাধারণত তারাই করেন যারা খুব আমোদে এবং মন খোলা। এবং স্টালিন ভাইকে আমার সেরকমই একজন মানুষ মনে হচ্ছে। এবং যতই ওনার সঙ্গে গল্প করছি, কথা বলছি, আড্ডা দিচ্ছি, ততই মুগ্ধ হচ্ছি ওনার এই ব্যক্তিত্বের এই এই পাশটা দেখে, যে উনি অকপটে নিজের জীবনের আনন্দঘন মুহূর্ত, আহ ওনার সবকিছুই একেবারে খোলাখুলি ঘরোয়া আড্ডার মতো করেই বলে যাচ্ছেন। ভীষণ ভালো লাগছে। স্টালিন ভাই ফিরে এসেছেন, স্টালিন ভাইয়ের আহ পাঠটা আমরা শুনি তাহলে। হ্যাঁ, আমি কবিতাটা পেয়েছি। আমার যে বইটা যে বইটা সাগর পাবলিশার্স থেকে বেরিয়েছিল, তখন এমআর আক্তার মুকুল বেঁচে ছিলেন। তিনি খুব আসলে টাকা পয়সা খরচ করতে চাইতেন না, বড় প্রকাশক, কিন্তু কি অজ্ঞাত কারণে 1989 সালে তিনি আমার একটা বই বের করলেন। আমাকে বললেন তোমার সব কবিতা তুমি একসাথে করে আমাকে দাও। তা আমি বললাম, তখন আমার বয়স তো কম, মানে 1989 সালে আমার বই বেরোবে রেজাউদ্দিন স্টালিনের কবিতা, আহ, কারোরই তখন বেরোয়নি, এমনকি 70 দশকের কারোরই এরকম বের হয়নি। তো আমি বললাম, এটাকে দেয়া ঠিক হবে গুরুদেব? বলে, না না, দাও, পশ্চিমবঙ্গে তোমার খুব নাম আছে, তোমার বই বেরোলে বিক্রি হবে। তা আমি এই এইটা, এই যে আমাদের এই বইটা, তো এটার কাভারটাও যেন কে করলো, কাভারটা এখানে করেছিল সমর মজুমদার। তো আমি এই বইটা উৎসর্গ করেছিলাম আহ শিবনারায়ণ রায়
হুমায়ুন ফরিদি আর সেলিম মুর্শেদ। ফরিদি ভাইয়ের সঙ্গে আমার খুব খাতির। আফজাল ভাইকেও একটা বই করার কথা। আফজাল ভাই আমার বইয়ের, আফজাল হোসেন যে অভিনেতা, উনি আমার প্রথম বইয়ের কাভার করেছিলেন ফিল্মি অবাধ্য আমি। তো উনাকে একটা বই আমি উৎসর্গ করবো এবার, সেটা আমার মনে আছে। তো যে কবিতাটা, আমার মার ওই কথা যে কবিতা লিখে কি ভাত হয়, তার উত্তর আচ্ছা। দিয়েছিলাম। কবিতাটা আমি মাকে কখনো শোনাইনি, শোনালে হয়তো উনি আহ কেমন ভাবে নিতেন আমি জানি না। কেন জানি না, আজ বহুদিন পর কারাকক্ষের অন্তরালে বসে মায়ের কথা খুব মনে পড়ছে। মা বলতেন, জানিস তো, কবিতা লিখে ভাত হয় না। আমি লজ্জায় অবনত হয়ে থাকতাম। কিন্তু আজ আমার সময় হয়েছে, আমি সাহসী সন্তানের মতো প্রশ্ন করতে পারি, মা, যারা কবিতা লেখে না তাদেরও কি ভাত হয়? আমার মা এখন মৃত্যুর দিন গুনছে, আর পূর্বপুরুষেরা শুয়ে আছেন কবরে। জানি না ক্ষুধা তাদের মৃত্যুর কারণ কিনা, আর প্রভুদের বিজ্ঞান তো ক্ষুধায় মানুষের মৃত্যুর কথা স্বীকার করেন। রাত্রির তৃতীয় প্রহরে আমার ফাঁসি। শেষ সংবাদটি জানবার জন্য সাথীদের চোখে মুখে বৃষ্টিগর্ভ বায়ুর উদ্বেগ। আমার মৃত্যু তাদের চোখের আকাশে হয়তো বসিয়ে দিয়েছে অসংখ্য বেদনার শিশি, যা ভালোবাসার রোদে মুক্তোর মতো ঝিকমিক করে উঠবে। আমি সাথীদের কাছে ঋণী ও কৃতজ্ঞ। আমার যা কিছু কবিতা, সবই তাদের জীবনের সারাংশ। আমি শুধু সাজিয়েছি সত্যের অক্ষয় কালিতে। তাদের ভালোবাসার কথা আমি মৃত্যুর সামান্য বেদনায় বিস্মৃত হইনি। তারা জীবন ধরে যে ভালোবাসা কেউ আবিষ্কার করতে পারে না, আজ মৃত্যুর শিয়রে দাঁড়িয়ে তা আমি অনুভব করছি। এখন আমি এগিয়ে যাচ্ছি বুদ্ধভূমির দিকে। আমার ফাঁসি হবার মাত্র 1 মিনিট বাকি। এরই মধ্যে আমি পতন প্রবণ এক জাতির জন্যে অগ্নিগর্ভ মৃত্যুর উদাহরণ ছাড়া আর কি রেখে যাব? এই হলো বাহ, কবিতা। বাহ। আমি আম, শোনানো, আমি ইচ্ছে আমি করে বলছি, শোনাইনি। আমি তার বিয়াদবি করেছি উত্তর দিয়ে, এটা আমি করিনি। তো আমার মা তখন হসপিটালে প্রায় মৃত্যুর মুখোমুখি। তো আমার এক শিষ্য আছে, সাংবাদিক রুবেল, রুবেল হোসেন। তো মাকে গিয়ে বলল, এমনি মাকে পরীক্ষা করছে যে, খালাম্মা, আহ আপনার ছেলের নাম কি? ও লক্ষ্য করছে মার স্মৃতি ঠিক আছে কিনা তখনো পর্যন্ত। আমার মা বলছে, আমার ছেলে রেজাউদ্দিন স্টালিন। কিছুক্ষণ পরে আবার শুধরে নিয়ে বলছে, না না, কবি রেজাউদ্দিন স্টালিন। চিন্তা করেন, মৃত্যুর শয্যায় সে তার ছেলেকে কবি বলতে আনন্দ বোধ করছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা কি, এটা তো এটা মনে হয় গর্বের জীবনের ব্যাপার। সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া জীবনে। আমার মনে হয় মায়ের ওই এটাই। ও টেপ করে রেখেছে, মানে ইয়ে করে গেছে, মানে মোবাইলে ওই ওটা সে টেপ করে রেখেছে। হুম, আমাকে কি পরে শুনিয়েছে। অপূর্ব, কি তো আমার অপূর্ব। মা মারা গেছেন 2014 মনে হয়, 14 সালে 22শে এপ্রিলে। তো মাকে খুব ফিল করি। তিনি আমার কোথাও কবিতা প্রকাশ হলে, কোথাও ছবি বেরোলে, কিছু একটা হলে উনি সেগুলো সব সংরক্ষণ করতেন। এবং আমার মা তো একটু বেশ নেত্রী টাইপের ছিলেন। উনি শিক্ষক ছিলেন, পাড়ার লোকজন তাকে খুব মানতো, এলাকার লোকজনও মানতো। তিনি সকালবেলা উঠে একটু চায়ের দোকানে যেতেন, পাশে, বাড়ির পাশে চায়ের দোকান, ওখানে বসে ওদের সঙ্গে গল্প করতো। আর আমার প্রশংসা সারাক্ষণ, ছেলের প্রশংসা মা করতো আর কি। ওরা আবার একটু জিজ্ঞেস করতো, না নিয়ে এটা হচ্ছে কেন, ওইটা হয়েছে কেন, আপনার ছেলের তো আজকে দেখলাম। আমার মা খুব গর্ববোধ আমাকে নিয়ে। তো সেটা মনে পড়ে যে সব মা কিন্তু এরকম কবিতা লেখা নিয়ে আনন্দ পায় না, কিন্তু আমার মা খুব আনন্দ পেত। এবং আমার মা বলতেন, তুই একদিন অনেক বড় কবি হবি। এর পেছনে একটা আমার মনে ছোট্ট হয় ঘটনা। আমি একটু বলি যে এটা কিন্তু আপনার এই যে কবি, যে কবি হিসাবে আমি বলবো যে এই যে মার কাছ থেকে স্বীকৃতি পাওয়া, যে কবি রেজাউদ্দিন স্ট্যালিন ছেলের নামের সামনে উনি নিজে বলেছেন,
এইটা কিন্তু আমি বলবো যে যত কিছু পেয়েছেন সবার চেয়ে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, প্রথমে উনি বলছেন যে রেজাউদ্দিন স্টালিন, আবার সংশোধন নিজেই করছে, তখন তিনি মানে বিছানায় পার্ডেমে শুয়ে আছেন, বলছে না না কবি রেজাউদ্দিন স্টালিন। রুবেল আবার সেটাই। এটা মানে ক্লিক করে এনে আমাকে শোনাচ্ছে যে দেখেন খালাম্মা কি বলছে। এটা অনেক এটা বড় পাওয়া। একবার আমি তখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার আম্মার স্কুলে, আয়শা সর্দারের স্কুলে সেবার সঙ্গে যশোরে আমার আম্মা চাকরি করতেন। তো তখন বেগম সুফিয়া কামাল তখন 1970 সালে উনি যশোরে গিয়েছিলেন মানে আমন্ত্রণে। আর তখন আমার আম্মা, রশেদ সর্দার আর একজন ছিলেন মুশিউল আজম, তারা মিলে একটা পত্রিকা বের করতেন শতদল নামে। তো সুফিয়া কামাল যখন এলেন সেবার সঙ্গে, তখন দেখলাম যে সবাই তাকে খুব আদর করছে, বড় বড় লুচি, রসগোল্লা, নিমকি এগুলো খাওয়াচ্ছে, মানে মানে সুফিয়া খালাম্মা। তো আমি দূরে দাঁড়িয়ে, তখন বাচ্চাদের যা রসগোল্লা টসগোল্লা দেখতে খেতে ইচ্ছে করে, বড় বড় রসগোল্লা সব খাওয়াচ্ছে, আমি দূরে দাঁড়িয়ে দেখছি। আমি ভাবলাম আমাকেও কি দেবে কিনা, তা আমার কোনো পাত্তা টাত্তা নাই, কি আর করতে। তো পরে আমি আমার মাকে বললাম, মা উনি কে যে তোমরা ওনাকে অনেক আদর করছো, খাওয়াচ্ছ, এত কি? ভাই তুমি ওনাকে চেনো না? উনি হলো বেগম সুফিয়া কামাল। ওই যে তোমাদের কবিতা আছে, চৈত্র নিশীথে চাঁদিমায় বসে শুনিয়াছি রূপকথা, মনে বাজিয়াছে যশোদ ও রানী, দুঃখিনী মায়ের ব্যথা। এটা তো ওনার কবিতা। তা আমি খুব আশ্চর্য হলাম, বললাম তাহলে কি ভালো, খুব ভালো লাগলো। আমি মনে মনে বলতেছি যে এটা খুব আনন্দের। তাকে আমি দেখলাম, বললো তুমি যদি কবি হতে পারো, এরকম হতে পারো, তাহলে তোমাকেও মানুষের আদর করবে এবং অনেক খেতে খেতে দিবে। তা আমি তখন মনে মনে বলছি তাহলে আমি কবি হব। হ্যাঁ, আপনার আম, একটা অন্য প্রসঙ্গে চলে যাই। আম, আপনার কবিতায় একটা একটা লাইন আমাকে ভীষণ ভাবে নাড়া দিল। আহ, যারা মৃত তাদের নিয়ে যে আপনি লিখেছেন বা বলেছেন, তারা কি কবিতা না লিখে ভাত পায়নি? আমার যেটা কথাটা হচ্ছে, যখন মা বলছে যে কবিতা লিখে তো ভাত হয় না, আমি আমি তখন প্রশ্ন করেছি, মা যারা কবিতা লেখে না তাদেরও কি ভাত হয়? মানে এটা এমন ভাবে আহ নাড়া দিল আমাকে, আমি সত্যি এটা বোধহয় আমার সারা জীবন মনে থাকবে। এবং আপনি মায়ের যে স্মৃতিচারণ করলেন, আমি খুব রিসেন্টলি আমার মা বাবা দুজনকেই হারিয়েছি। আমি প্রতিটা অনুষ্ঠানের শেষে আমি একটা অনুরোধ জানাই, সেটা আজকেও জানাবো সবার জন্য। আমার বাবাকে আমি করোনায় হারিয়েছি। তাই খুব নাকি? একটা, হ্যাঁ, কষ্টের মধ্যেই আমার এই আহ, সময়টা কেটেছে। আমি টার্কিতে আটকা পড়ে বয়স আছি, কেমন ছিল? চোখের সামনে আপনার ক্যামেরায় আব্বার বয়স, দেখছি। জি, আপনার পিতার বয়স কেমন ছিল? আমার বাবা আহ উনি একজন মুক্তিযোদ্ধা এবং একজন স্বীকৃত ভাষা সৈনিক ছিলেন। উনি 90 বছর বয়সে মারা গেছেন। কত কত? কিন্তু 90। 90। যাক, একটা পরিণত বয়সে এসেছিলেন তিনি। হ্যাঁ, পরিণত বয়সে উনি খুব ফিট ছিলেন, খুবই ফিট। মানে ওনাকে দেখে কেউ 60-70-এর বেশি, 70-এর বেশি কেউ ভাবতো না। খুব প্রাণবন্ত ছিলেন। তো আমার কষ্টটা ওখানেই যে আমি আম, আটকে ছিলাম টার্কিতে, ইস্তাম্বুলে ফ্লাইটে ছিলাম, বাবাকে দেখতে আচ্ছা, আসবো। আমার শেষ কথা বাবার সাথে, বাবা ভেন্টিলেটরে চলে গেছেন। আমি বারবার বলছি, বাবা আমি আসছি, বাবা আমি আসছি, বাবা আমি আসছি। চোখের সামনে বাবার মৃত্যুটা ক্যামেরায় দেখতে হলো আমার। এবং এসে ওনার মৃতদেহটাও আমি পাইনি। আহ, এখন আমি এই যে উনি চলে গেলেন নভেম্বরে, আমি নভেম্বরে এসে পৌঁছলাম, বাবা মারা গেলেন, তারপর আবার এলাম। কিন্তু এই আশা আর বাবা বা মা বেঁচে থাকতে আশার মধ্যে যে পার্থক্যটা, আহ এটা বোধহয় যতক্ষণ কেউ এটার মধ্যে নিয়ে না যাবে বুঝতে পারবে না যে বাবার ঘর আছে, বাবার আহ স্মৃতিগুলো আছে, বাবার আহ ভাষা আন্দোলনের সব স্বীকৃতিগুলো আছে আমার সামনেই টেবিলে এই মুহূর্তে আছে, গাদা গাদা স্বীকৃতি। আহ কিন্তু বাবা নেই। তো এই যে স্মৃতিগুলো যখন আপনি আহ বলছিলেন স্মৃতির কথা, তখন আমি ঠিক
সেভাবেই অনেক কিছুই মনে পড়লো। আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম অন্য প্রসঙ্গে, আপনি বলছিলেন কলেজ জীবনের কথা, আপনার প্রথম প্রেমের কথা, আহ, আপনার আহ, স্ত্রীর সঙ্গে আপনার অবশ্যই অনেকদিন ধরেই সংসার। তো এটা তো আজকে খোলাখুলি বললেন, ভাবি নিশ্চয়ই জানেন এটা। ভাবির সঙ্গেও কি এরকম কোনো প্রণয়ের ফলাফল স্বরূপ হ্যাঁ, বিয়েটা হয়েছে? একটা তো ছিলই। আমি যখন ঢাকায় এলাম তখন তো আমি ওদের বাসার পাশে থাকতাম, আপনার ভাবিদের বাসার পাশে। মানে আমার যখন হোস্টেলটা চলে গেল, মানে আমাদের আমি তো এসএমএল থাকতাম, হলটা চলে গেল, তখন তো কোথাও উঠতে হবে, তখন আমরা এই পাশের বাসায় হুমায়ুন রোডে একটা বাসা আমি গিয়ে থাকতাম। মানে ওই যে 2-3 জন বন্ধু মিলে একটা রুম ভাড়া নিয়েছি, সাবলেট। তো তখন তো ওই মানে বিয়ে না করলে তো ঘর ভাড়া পাওয়া কঠিন ঢাকায়। তো তো তখন থাকতাম, তখন তার সঙ্গে পরিচয় হলো। কিন্তু আনফর্চুনেটলি ওনার চাচা আমার ছিল পরিচিত। একদিন দেখছি ওদের বাসায় ওর চাচা ঢুকছে, উনি হচ্ছেন শামসুল হুদা, যশোর স্টেডিয়ামটা যার নাম। তো ওই শামসুল হুদা সাহেব ঢুকছেন, বলছে তুমি এখানে স্টালিন? তা আমি বললাম চাচা আমি তো এখানে থাকি। বলে আমার ভাই তো এখানে থাকে, নুরুল হুদা, আসো। তাহলে বাসা ঢোকার সুযোগ পেয়ে গেলাম। তারপরে 5-6 মাস, 7-8 মাস কথাবার্তা, দেখা দেখি, হৃদয় আদান প্রদান, পরে আমার পরিবারের পারিবারিক ভাবেই বিয়েটা হয়ে গেল। তখন ঢাকায় মানে থাকার একটা সুবন্দোবস্ত হলো আর কি। স্যার, ভাবি বোধহয় একটু গান টান করেন না, রবীন্দ্রসঙ্গীত এই গান? করতেন, তবে সে আর্ট কলেজের ছাত্রী ছিল, ছবি টবি আঁকতো পরবর্তীকালে। মানে এক ঘর মে দো পীর নেহি রহতা হয়, কিংবা এক জঙ্গলে দুইবার বাঘ থাকে না, এই জন্য হয়তো লেখালেখি ছবি আঁকা বন্ধ হয়ে গেছে, গাওয়াও বন্ধ হয়ে গেছে। সে এখন সংসার নিয়ে থাকে। আমার একটা মেয়ে আছে, ওর নাম তানজিলা রেজা। ও এমবিএ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তো এখন সে বিদেশে যাবে, ইংল্যান্ডে, ঠিকঠাক হয়ে গেছে। ওখানে সে উচ্চশিক্ষার জন্য যাবে। করোনার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, ওখানে ভর্তি হয়ে গেছে ইউনিভার্সিটি। এই হলো অবস্থা আর কি, সাংসারিক অবস্থা হলো এই। আর সাংসারিক কবিদের স্বভাব। অবস্থাটা শুনলাম। আমি একটু জানতে চাই একদম ছোটবেলার কথা, যশোরের কথা শুনছি অনেক। যশোরের কিন্তু আমারও অনেক স্মৃতি আছে ছোটবেলায়। আমি ক্লাস 1 থেকে 3টা যশোরে পড়েছি, তো যশোর শুনে আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে। কোথায় যশোরের কোথায় জন্ম হয়েছিল, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, একটু যদি জানতে পারতাম। আমার আসলে গ্রামের বাড়ি হচ্ছে আমাদের বৃহত্তর যশোরের 12 বাজার, নলভাঙা গ্রাম। আর এটা আমার নানি বাড়ি, আমার জন্মস্থান হলো নলভাঙা। আর আমার দাদা বাড়ি হচ্ছে হাউলি, পাশাপাশি গ্রাম। আর আমি যখন খুব ছোট, ক্লাস 1-এ পড়ি, তখন আমরা শহরেই থাকতাম, কালীগঞ্জে। পরে আর 1 বছর গ্রামে ছিলাম, পরে আমরা যশোরে চলে আসি। এখানে যশোরেই আমরা মানুষ, বড়। আমি প্রথমে যশোর সেবা সঙ্গে পড়েছি, তারপরে নিউ মার্কেট প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে মাহমুদুর রহমানে পড়েছি, সম্মিলনীতে পড়েছি, তারপরে যশোর এমএম কলেজে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। বাহ, অনেক কিছু জানা হয়ে গেল। কিন্তু আমি জানতে চাই, মানে আদতে আপনি মানুষটা কেমন? মানে কবি তো জানি, সবাই জানি, আপনার কাছে কেমন লাগে? মানে আপনার নিজের সম্পর্কে আপনি নিজে যদি একটু বলতেন। খুব একটা খারাপ না, ভালোই তো। আহ, ভালোই তো এই কারণে যে আমার আমি যদি কোনো ভুল করি সেটা আমি অনুশোচনা করি, এবং আমার ভুলটার জন্য আমি অনুতপ্ত হই। যেরকম আমি ছোটবেলায়, তখন আমার মায়ের এক বান্ধবীর বাসায় আমার মাকে খুঁজতে গিয়েছিলাম। তো ওনারা আমাকে বসতে বলেছিলেন, কিন্তু আমি এমন একটা আচরণ করেছিলাম সেখানে, যেটা আমার করা উচিত হয়নি আমার মায়ের বান্ধবীর সঙ্গে। কেরম একটা শব্দ করেছিলাম আমি। পরে উনি নাকি কষ্ট পেয়েছিলেন আমার এই আচরণে। তো এটা আসলে আমি এখনো খুব কষ্ট পাই, যে আমার ওরকম করাটা খুব অনুচিত ছিল, এরকম করা উচিত হয়নি। মনে পড়লেই আমার খারাপ লাগে, আমি অনুতপ্ত হই। কিন্তু সেই অনুতাপের তার শেষ নাই। আহ, এখন যেরকম মনে পড়লে, এরকম মাঝে মাঝে মনে পড়ে, আর আমি খুব অনুতপ্ত হই। আমার মনে হয় যদি উনি বেঁচে থাকতেন আমি গিয়ে ক্ষমা চাইতাম, কিন্তু উনি বেঁচে নেই। আমার মাও মারা গেছে, আমার মার বান্ধবী মারা গেছে। এটা আমার খুব মনে পড়ে। সুতরাং যার মধ্যে অনুতাপ বোধ আছে, অন্যায় করলে, ভুল করলে যে অনুতাপ করে, সে মানুষ খুব খারাপ হয়।
একদম তাই। আমারও তাই মনে হয় যে আহ, এটা আহ, সবার মধ্যে হয়তো থাকে না বা থাকে আমি জানি না, কিন্তু এটা অবশ্যই বলবো একজন আদর্শ না, ভালো আমার অনেক মানুষের ভুলের চিহ্ন। অনুভব, সেগুলো আমি কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই মাঝে মাঝে। মনে হয় যদি আমি সেই সময়টা ফিরে যেতে পারতাম, এটা সংশোধন করা সম্ভব হতো, তাহলে সেটা আমি করতাম। আর সক্রেটিসের সে বিশাল উক্তি, নো দাই সেলফ, নিজেকে জানো, উম, নিজেকে জানারই চেষ্টা করেছে সারা জীবন। নিজেকে জানা তো খুব কঠিন, নিজেকেই একটা মানুষ সারা জীবন ধরে জানতেই পারে, নিজেকে আবিষ্কার করা খুবই কঠিন। এটা কঠিন না, প্রায় অসম্ভবই। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি স্টালিন ভাই। সেটা হচ্ছে আপনি, আমি অবশ্যই জানি যে, বুঝতে পারি যে আপনি কবিতা যেরকম ভালোবাসেন, শিল্পের আরেকটা অঙ্গ গান। গান আপনি অবশ্যই শোনেন, আমরা সবাই কম বেশি শুনি। আমি খুব গান পাগল মানুষ, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি আপনার আহ, প্রিয় গানগুলির মধ্যে। যেমন অনেকে রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন, কেউ নজরুলগীতি, কেউ উচ্চাঙ্গসঙ্গীত, কেউ হয়তো আধুনিক। গানের কোন শাখাটা আপনাকে সবচেয়ে নাড়া দেয়, এবং কোন কোন শাখাটা আপনার সবচেয়ে প্রিয়, এবং প্রিয় শিল্পীদের মধ্যে কে কে আছেন যদি একটু বলেন, আহ আমার দর্শকরা আমি বুঝতে পারবো। খুব ছোটবেলায় যে গানটা খুব প্রিয় ছিল, সেই গানটা আমি প্রায় একটা দুইটা লাইন গাইতাম। সেটা হচ্ছে একটা সিনেমার গান। উম, ওই যে খবরের কাগজ বিক্রি করতো, করে করে গানটা গেছে, মানে খান আতার সম্ভবত সেটা পরিচালনা। ওই যে তুমি কি দেখেছো কবু? কি কি দেখেছো তবু জীবনের পরাজয়, এই গানটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এর পরবর্তীকালে যে গানটা আমার ভালো লাগলো, উম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা আমার খুব প্রিয় ছিল। আহ এর সময় নজরুলের দুর্গমগিরি, কান্তার মরু কিংবা কারোর লৌহ কবাট গানগুলো আমার খুব ভালো লাগে। আর আরেকটা গান ছিল, সম্ভবত রবীন্দ্রনাথের গান, মাঝে মাঝে স্বাধীন বাংলা বেতারে হতো, আহ, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি এই অপরূপ না, এটা রবীন্দ্রনাথের না। রবীন্দ্রনাথের কি, এটা রবীন্দ্রনাথ সঙ্গীত? আজি না, বাংলাদেশের এটা হৃদয় হতে এটা তো এটা খুব রবীন্দ্রনাথের না। সম্ভব রবীন্দ্রনাথের না। রূপে বাহির হলেন জননী, এই গানটা আমার খুব ভালো লাগতো। আর রবীন্দ্রনাথের ওই গানটা আমার খুব ভালো লাগতো, ওই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখনও তো এইটা জাতীয় সঙ্গীত হিসেবে হয়নি, কিন্তু এই গানটা আমার হ্যাঁ, খুব পছন্দের ছিল। পরবর্তীকালে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আর একটা গান কলেজে আমার খুব ভালো লাগতো, আশা ছিল ভালোবাসা ছিল আজ আসলে কি বলবো? এই গানটা খুব ভালো এটা লাগতো। এটা অবশ্য কারণ ছিল নিশ্চয়ই কোন। এটা ভালো লাগার কারণটা বুঝতে পারছি, আপনি আগেই বলেছেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের কতদিন সময়ের পর কিছু স্মৃতি কি আপনার আছে? কতদিন পর দিলে একটু বসো, অনেক কিছু আহা হা। বলার ছিল, এই গানটা খুব ভালো লাগে। আর এর পরবর্তীকালে একটা গান আমাকে খুব বেদনাহত করতো, যে সে আমার তবু বড় আদরের ছিল, কফি হাউসে সে আড্ডাটা আছে। আর যখন এসএম হলে ছিলাম, তখন আমার একটা বন্ধু ছিল শামসুল হুদা, ও খুব গান শুনতো, রবীন্দ্রনাথের গান। আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি। এই গানটা প্রায় সব সময় শুনতো। এর পরবর্তীকালে যে গানটা আমাকে একদম সম্মোহিত করে ফেললো, সেটা হলো ভূপেন হাজারিকার মেঘ থমথম করে, তারপরে দোলা হে দোলা, আহ মানুষ মানুষের জন্য, এই গানগুলো আমার খুব ভালো লাগতো। এবং সব শেষে যে গানটা আমার এখন সবসময় আমার প্রিয়, সে গানটা হচ্ছে গোলাম আলী, চুপকে চুপকে রাত দিন সুবহানা ইয়াদ আয়, হামকো আব তক কিসে কি কহো জামানা ইয়াদ। আমার সঙ্গে গোলাম আলীর দেখা ছিল ঢাকা ক্লাস, তো আমি বললাম যে আপনার এই গানটা আমি বাংলায় অনুবাদ করেছি। তো সে খুব খুশি হলো, অল্প একটু কথা হলো। গোলাম আলী আমার অনেক প্রিয় শিল্পী, ওর গান আমি পেলেই শুনি।
এবং আমার মনে হয় যে উপমহাদেশে এত অসাধারণ শিল্পী খুব কম আছে। মেহেদী হাসান, তারপরে গোলাম আলী, এদের কিংবা কখনো কখনো অনুপ জলোটা, হ্যাঁ, পঙ্কজ উদাস, এদের চেয়ে আমার গোলাম আলীর গানই বেশি। আম, আমরা বোধহয় শুনে আমার মনে হয় আমাদের অনেক দর্শকই কমেন্ট করছেন বা শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। তুমি কি একটু পড়ে শোনাবে আমাদের অল্প কিছু? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পড়ে শোনাবো, কিন্তু আমার তার আগে আমি এটা একদম শেষে পড়তে চাচ্ছি। আমাদের সময় তো খুব বেশি নেই। স্ট্যালিন ভাইয়ের কাছে কি আরো কোনো কবিতা শোনা যায়? আমরা কি আর শুনতে পারি? হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই। আমি খুবই তো ভালো হয়। হ্যাঁ। কথা বলার চেয়ে কবিতা পড়ার মধ্যে কারণ- আনন্দ অনেক বেশি। হ্যাঁ, আমি আমাদের একটা জানি দর্শকরা অপেক্ষা করে আছে। এই কবিতাটা হচ্ছে অভয় কবিতাটার নাম। এটা মনে হয় 18-21টা ভাষায় মনে হয় অনুদিত হয়েছে টোটাল। কবিতাটার নাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুর ওই নথ, কেউ যদি দেয় মল আমি দেব শ্রুতির ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। শেষ। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। এটা আপনার কোন বইটাতে পাওয়া যাবে স্টালিন ভাই? এটা আমার বইটা হচ্ছে এইবার বেরিয়েছে, বইটার নাম হচ্ছে বরফের বই। আচ্ছা, কোন প্রকাশনী? প্রকাশনীর নাম হচ্ছে কবি প্রকাশনী। এটা কাটাবন কনকর্ড এম্পোরিয়াম ওরা বের করেছে। আচ্ছা, এটা সেকেন্ড এডিশন চলছে, করোনার মধ্যে ফার্স্ট এডিশন শেষ হয়েছে। লকডাউনটা এটা একটা 5 তারিখ কবিতাটা বুঝছেন, ভাঙলেই হলো। আমি অঞ্চলে একটা এই জিনিস চাই, স্ট্যালিন ভাই, এই যে আপনার এত স্বীকৃতি, এত অ্যাচিভমেন্ট, মানে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে, আবার আপনার কবিতা অনেক কয়টা দেশে আহ মানে অনুবাদ করে ওদের দেশে বের 40টা হয়েছে। ভাষা, 42টা। এটাই বললাম যে এই অনুভূতিটা কেমন লাগে? এই অ্যাচিভমেন্টটা তো এত সহজে আসেনি। চ্যালেঞ্জ গুলা কি ছিল আপনার জন্য? যারা নতুন লেখক, যারা আপনার মতো হতে চায়, আপনাকে অনুকরণ করতে চায়, তাদের জন্য কিছু বলেন। আসলে আমি যেটা করেছি সারা জীবন ধরে, আমি আমার কাজটা করেছি। আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, অনেক শত্রুতা, প্রতিবন্ধকতা, বিরোধিতা, কিন্তু আমি ওইগুলোর দিকে বেশি তাকাইনি, কানও দিই। আমি আমার কাজ, যেটা প্রকৃত কাজ, কবিতা লেখা, পড়াশোনা করা, কবিতা প্রকাশের ব্যবস্থা করা, সেগুলো আমি করেছি। আমি যদি অন্যের এই সমস্ত কথার জবাব দিতে যেতাম, ওইগুলোর বিষয়ে যদি আমি বেশি কান দিতাম, তাহলে আমার আসল কাজটা আমি করতে পারতাম। আমার কাজ হলো লেখা, প্রকাশ করা, সম্পাদনা করা, নিজের কবিতা নিজে সম্পাদনা করা এবং সেটা প্রকাশ করা, পাঠকের ভালো মন্দ বিচার করা, সেটাই আমার কাজ। আমি সেটা সারা জীবন করেছি। কে কি বললো না বললো আমি ওটা নিয়ে অত বেশি মাথা ঘামাইনি। আর নিজের খারাপ লাগে অনেক সময়, কেউ যদি আমার সমালোচনা করে, কার না খারাপ লাগে, কিন্তু তা নিয়ে আমি খুব একটা যে বেশি মাথা ঘামাই তা না। আমি যদি চেষ্টা করি যে কেউ সমালোচনা যে করলো ওটাকে সত্য সমালোচনা কেন সেটা আমি দেখি। অনেকে আছে, আমার বান্ধবী আছে মেরিলা নিকোলা, হলো রোমানিয়ান। অনেকদিন ধরে ওর সঙ্গে আমার বন্ধুত্ব, ফেসবুকে আমার কবিতাও রোমানিয়ান ভাষায় অনুবাদ করেছে। ও সবসময় কবিতা লিখতো, লেখে যীশু খ্রিস্ট, ঈশ্বর, এইসব নিয়ে খুব মনোটোন আছে, একই কথা বারবার কবিতা লিখছে। সবসময় আমি খুব ভালো বলতাম, সাধারণ। কিন্তু একদিন আমার মনে হলো যে একটু সত্য বলা উচিত, যে মনোটোনাস হয়ে যাচ্ছে। হম যে আমি একটা লিখলাম এরকম মনোটোনাস, কিংবা হয়তো লিখলাম কিছু একটা লিখলাম এরকম, সে আমাকে ব্লক করে দিল। কিন্তু আমার কবিতায় অনেকে অনেক সমালোচনা করে, আমি কোনোদিন কাউকে ব্লক করা দূরের কথা, আমি তাকে লিখি অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার কবিতাটি পড়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চয়ই চেষ্টা করব যে আপনি যে কথাটা বলছেন তার মধ্যে যদি সত্য নিহিত থাকে আমি পরিবর্তন, আমি বলি।
কারণ আমি মনে করি যে আদর্শ পাঠক খুব প্রয়োজন। আদর্শ পাঠক না হলে একজন কবি দাঁড়াতে পারে। সেজন্য এইভাবে আমি পথ চলি। একবার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক, মার্কিন লেখক, তার সবাই তাকে গুরু মানে, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, আসলে বলবো না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সমালোচনা সম্পর্কে কি ভাবেন। তিনি বলেছিলেন যে তুমি যদি বিখ্যাত হতে চাও তাহলে তুমি সাংবাদিকদের, সমালোচকদের পাত্তা দেবে, কিন্তু তুমি যদি লেখক হতে চাও তাহলে ওদেরকে বেশি পাত্তা দেবে না। আমি ওই কথাটা আমার খুব মনে পড়ে। এটাই একজন লেখকের কাজ। স্টালিন ভাই, আপনার কাছে একটা বিরাট অনুরোধ করব। আমাদের সময় শেষ হয়ে আসছে, কিন্তু এত বেশি ভালো লাগছে, একদম অন্তর থেকে বললাম, এত বেশি এনজয় করছি আমরা। আপনি কি আমাদের আর অল্প একটু সময় দেবেন, হ্যাঁ, যদি নিশ্চয়ই। আপনার অসুবিধা না হয়? মানে না, না, সত্যি ঠিক আছে। ভীষণ এনজয় করছি, ভীষণ। মানে মনে না, হচ্ছে আড্ডা দেই সারা রাত। আপনি আমাদের জন্য যে সময়টা দিয়েছেন, অবশ্যই আমরা অসম্ভব অসম্ভব কৃতজ্ঞ। ইচ্ছে করছে এই লকডাউনটা বন্ধ হলেই, উঠলেই দৌড়ে গিয়ে আপনার সঙ্গে সামনাসামনি বসে আড্ডা মারি, একটু কফি খাই, একটু চা খাই। এটা বোধহয় খুব আনন্দদায়ক হবে, কিন্তু আপনার সময় নষ্ট করার ধৃষ্টতা আমার নেই। আমি তো অকাজে দেশে এসেছি, আপনার তো যথেষ্ট ব্যস্ততা। আপনি যখন এই একটা ইনস্টিটিউটে, এত বড় একটা ইনস্টিটিউটে কাজ করেছেন, অবশ্যই খুব ব্যস্ত থেকেছেন না? সেই সময়টার কিছু ভালো এবং খারাপ স্মৃতি তো থাকবেই, এবং এত বড় একটা ইনস্টিটিউটে অবশ্যই আপনার অনেক রকম চাপ থাকে, অনেক রকম মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়। সেরকম কোনো মানে ভালো বা খারাপ কোনো স্মৃতি যেটা আপনাকে প্রভাবিত করেছে, আমি বলতে চাচ্ছি যে আপনার কর্মজীবনকে প্রভাবিত করেছে, জীবনটা এরকম কোনো স্মৃতি কি আছে? আমি অনেকবার নজরুল ইনস্টিটিউটে 35 বছর, আমার জীবনে এক জায়গায় চাকরি, এক জায়গায় শেষ। যদি ইত্তেফাকে আমি লেখালেখি করতাম প্রথম জীবনে, তো আমার মা বলতো, আমি অনেকবার এই চাকরি ছেড়ে মিডিয়াতে জয়েন করার চিন্তা করেছিলাম, যে আমি বাংলা ভিশন কিংবা চ্যানেল আই এইসব জায়গায় ঢুকে যাও। তো পরে আমার মা বললেন, না, তুমি কবিতা লেখো, কবির প্রতিষ্ঠানেই থাকো। আমি মার কথা মেনে নিয়েছি। একটা ভালো পদেই ছিলাম দীর্ঘদিন নজরুল ইনস্টিটিউটে। তো খুব আনন্দের অনেক স্মৃতি আছে, যে নজরুল জন্মশতবার্ষিকীটা আমি অনেক কাজ করতে সুযোগ পেয়েছিলাম। নজরুলের বিদ্রোহী কবিতা 90 বছর পূর্তির আমি কাজ করতে সুযোগ পেয়েছিলাম। নজরুলের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে কিছু যে বিল্ডিং হলো, যে স্থাপনাগুলো হলো, তার সঙ্গে যুক্ত থাকার আমার সৌভাগ্য হয়েছিল। এবং প্রায় 31টা জেলা এবং বিভাগীয় শহরে নজরুল সম্মেলন, সেখানে আমার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল। নজরুলের উপরে একটা আন্তর্জাতিক মানের অ্যালবাম হয়েছে, সে অ্যালবামের সঙ্গে থাকার সুযোগ হয়েছে। এরকম অনেক। তারপরে কুমিল্লাতে নজরুলের উপরে যে স্থাপনাটা হয়েছে, তার সঙ্গে আমার এরকম অনেক ভালো স্মৃতি আছে। আর দুঃখের স্মৃতি হচ্ছে যে আপনি সহকর্মীদের ঈর্ষার শিকার হবেন। ভালো কাজ কাজ যদি আপনি বেশি করতে চান, তারা বলবো কেন কাজ করছে, কেন সুনাম অর্জন করছে। তো বিরুদ্ধে লাগালাগি থাকে, একই জায়গায় থাকলে একটা উড়ো চিঠি মেরে দিল। একবার আমার বিরুদ্ধে একটা উড়ো চিঠি মেরে দিল, তো সার্টিফিকেট ঠিক নাই। তো আমার আবার সার্টিফিকেট গুলো ফটোকপি করে দিতে হলো। এগুলো সহকর্মীরা করে। একজন আবার একবার চিঠি দিল যে তার চাকরি ঠিক নেই, আবার চাকরির কাগজগুলো দিতে হলো, এসব করতে হয়। কিন্তু ওদের আমি সব উপকার করতাম, আমি জানতাম এরাই করে। কিন্তু ধরেন তাদের যখন কোনো পানিশমেন্ট হতো, আমার হাতেই তো সব ফাইল, তো আমার হাতে, কারণ আমি অ্যাডমিনও দেখতাম। আমি কখনো কারো কোনো ক্ষতি করি, মানে আমার হাত দিয়ে আমার সহকর্মীদের কোনোদিন কখনো কোনো ক্ষতি হয়নি। যা সব মুখে বলেছে, বকাবকি যা, কখনো কারো ক্ষতি করিনি।
তো এখনো আমার সহকর্মীরা আমাকে ফোন দেয়, স্যার আপনি চলে গেছেন, আমরা কষ্ট পাই, এইটা করি সেইটা করি। আমি বলি না, ভালো থাকো। এখনো নজরুল ইনস্টিটিউটের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওদের কোনো অনুষ্ঠান হলে আমাকে বক্তৃতার জন্য, উপস্থাপনার জন্য ডাকে, কিংবা কোনো কিছু বিচারের জন্য ডাকে। এখন যিনি আছেন মোহাম্মদ জাকির হোসেন, তিনি অসম্ভব নজরুল প্রেমী মানুষ। আর আমার সবচেয়ে বড় সৌভাগ্য, আমি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সান্নিধ্য পেয়েছি। উনি নজরুল গবেষক, একজন বড় ব্যক্তিত্ব। উনি আমাকে অসম্ভব স্নেহ করেন এবং তার ছত্র ছায় আমি থাকতে পেরেছি। চাকরি আজীবন যতদিন চাকরি করেছি, প্রায় অর্ধেক সময়েরও বেশি আমি স্যারের ভালোবাসা পেয়েছি। আজকেও স্যার আমাকে ফোন করেছিলেন। তিনি জানেন যে আমি নজরুলের প্রতি আমার অনুরাগ অসম্ভব এবং নজরুল ইনস্টিটিউটকে আমি ভালোবাসি। সেজন্য উনি আমাকে খুব আদর করেন। আমি আব্দুল মান্নান সৈয়দের সঙ্গে চাকরি করার আমার সুযোগ হয়েছে এবং চাকরির সূত্রে অনেক বড় শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক। ফাতেমাতুজ জোহরা, ফিরোজা বেগমের কথা প্রথমে বলি, সোহরাব হোসেন, সুধীন দাস, বেদার উদ্দিন আহমেদ, নীলুফার ইয়াসমিন, ফাতেমাতুজ জোহরা, শবনম মুস্তারি, নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, আম, এম এ মান্নান, কার কথা বলবো, সব বড় বড় শিল্পীদের সঙ্গে। এবং সেই সুবাদে ধরেন সুবিন নন্দী, তারপরে আবিদা সুলতানা, রফিকুল আলম, তারপরে জেমস, কিংবা জেমস টেমস, এদের সঙ্গে সম্পর্ক আমার টেলিভিশনের কারণে। কিন্তু এইসব বড় বড় শিল্পীদের সঙ্গে আমার নানাভাবে, আপেল মাহমুদ ভাই, আব্দুল জব্বার, সবার সঙ্গে আমার খাতির ছিল। তো এইটা একটা চাকরির সূত্রে হয়েছে, অনেক সময় মিডিয়াতে কাজ করার কারণে। আর যাদের গান আমার ভালো লাগে তাদের সঙ্গে তো আমি, এবং বড় বড় আবৃত্তি শিল্পী যারা বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সবার সঙ্গে একটা চমৎকার সম্পর্ক। সবাই যে আমাকে খুব পছন্দ করে তা না, আমি যে সবাইকে খুব পছন্দ করি তা না, কিন্তু সমাজে বাস করতে গেলে একে অপরের প্রতি একটা কি বলবো, একটা সম্পর্ক থাকতেই হয়। সেই সম্পর্কটা আম, কখনো ভালোবাসার অম্ল মধুর, সব নিয়েই তো আমরা মানুষ, আমরা এই সমাজে থাকি। আজকে এই করোনাকালীন সময়ে আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি, যত আমার অপছন্দের লোক কেউ কিন্তু সে যদি বিপদগ্রস্ত হয়, আমরা যদি তাকে সহযোগিতা করার সুযোগ থাকে, আমি অবশ্যই করবো। আমি করিও সহযোগিতা, আমার এই সামান্য সামর্থ্যে আমি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। আম, অনেক চিকিৎসক আছেন যারা আমাকে পছন্দ করেন, আমি অনেক রোগী ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি। অনেককে রোগী চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি বিনা পয়সায়। চেষ্টা করি। হুম, কারণ আমি জানি যে মানুষকে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে আহ, আমার সামনে যে মানুষ আছে তাদের সেবা না করে আমি সারাদিন ভগবান ভগবান করব, তা দিয়ে কিন্তু আমি আমার যে মনুষ্যত্ব তা মূল্য হবে না। বরং আমার আশেপাশে যে মানুষ আছে তাদের সেবা করার মধ্য দিয়ে আমি ভগবানকে লাভ করতে পারি। তো আমি সেই কথাটা আমি গভীরভাবে বিশ্বাস করি যে শুধু ভগবান ভগবান করে, আল্লাহ আল্লাহ করে আমি বাসায় বসে থাকবো আর আমার চারপাশে মানুষ দৈন দুঃখ বেদনা অচিকিৎসায় মরে যাবে, আমি কিছুই করব না, এটা তো আমার কাজ না। বাহ, খুব ভালো লাগলো আপনার কথাগুলো। এটা যদি আমরা সবাই করি, কারণ করোনাকালীন সময় আমাদের সবারই বলবো যে একটা অন্যরকম সময় যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সবাইকে খাপ খাওয়ায় নিতে হচ্ছে নানাভাবে। তো এখানে যদি যার প্রয়োজন, যার সাহায্যের দরকার, তার জন্য যদি আমরা হাতটা বাড়িয়ে দিই, যে যতটুকু পারি, সেটা কিন্তু আসলে আমাদের জন্য হয়তো কিছুই না, কিন্তু যার জন্য করা হবে তার আমার মনে হয় তার অনেক কাজে লাগবে, তার অনেক উপকারে আসবে। এবং রেজাউদ্দিন ইসলাম ভাই, আপনি খুব সুন্দর করে কথাগুলো বললেন। আমি চট করে কয়েকটা কমেন্ট পড়ে নিতে চাই। আহ, অ- অনেক কমেন্ট এসে আছে, জাস্ট কয়েকটা পড়ি। একজন লিখেছে গ্রেট, শুভকামনা। আহ, তারপরে একজন থামস আপ দিয়েছেন। একজন লিখেছেন আজকের অনুষ্ঠানে সবাইকে দেখে খুব ভালো লাগলো। বেশি ভালো লাগলো আমার যশোরের গর্ব রেজাউদ্দিন স্টালিন ভাইকে সরাসরি দেখতে পেয়ে, সবার জন্য রইল শুভকামনা। নাইস প্রোগ্রাম। এরকম আরো অনেক কমেন্ট আছে। আসলে আমাদের খুব ভালো লেগেছে, কারণ রেজাউদ্দিন স্টালিন ভাইকে আমরা চিনি কবি হিসেবে, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে, ভিন্ন ভাবে চিনি। আজকে কিন্তু চিনলাম মানুষটা আদতে উনি কেমন, ওনার ভেতরের কিছু কথা একদম অনেক কিছু আমরা জানলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এই জন্য আমাদেরও খুব ভালো লেগেছে। শামস, তুমি যদি কিছু বলো ভাইয়াকে। রেজাউদ্দিন স্টালিন ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এরকম প্রচন্ড সুন্দর একটা সন্ধ্যা কাটাতে সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি আমি ভাবতেও পারিনি যে
এতটা আনন্দ ঘন হবে আপনার সঙ্গে এই সময়টুকু। ইচ্ছে করছে সারা রাতি আড্ডা মারি। আমি খুব আড্ডা প্রিয় মানুষ। আমি আহ পছন্দের মানুষের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে, এটা তো স্বাভাবিক। আহ অবশ্যই আশা করব আবার আপনাকে কাছে পাবো, আমাদের একটু সময় দেবেন। কোন এক সময় হয়তো আরো লম্বা আড্ডা হবে। আহ শেষ করবার আগে আমি আবারও বলছি, আপনারা সবাই আমি জানি ভীষণভাবে উপভোগ করেছেন। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরাও করবো আপনাদের জন্য। আহ এই করোনা কালে এই প্রচন্ড খারাপ সময়ের মধ্যে পুরো পৃথিবী যাচ্ছে, আপনাদের সবার কাছে আমি প্রতিবারই হাত জোড় করে অনুরোধ জানাই, আপনারা সাবধানে থাকুন, নিজেকে ভালো রাখুন, আপনার ভালোবাসার মানুষদের জন্য, এবং ভালোবাসার মানুষদেরকে ভালো রাখার জন্য আপনাকে সাবধান হতে হবে। আপনাকে তাদের ভালো ভালো থাকার জন্য আহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্লিজ 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 একটু সাবধান হন, অকারণে বাইরে যাবেন না। আহ আমরা অনেকেই, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা মানতে চাই না, আমাদের নিজেদের সুবিধাটাকে বড় করে দেখি, একটু স্যাক্রিফাইস করে আমরা ঘরে থাকি। আমরা এই সময়টা খুবই খারাপ, আপনারা আরেকটু সাবধান হন। আহ আমরা অবশ্যই এখান থেকে বের হয়ে আসবো। প্রপার ওয়েতে মাস্ক পরুন, থুতনিতে না, আপনার নিঃশ্বাসটাকে ঢেকে রাখুন, নিজে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। আমরা অনেক খারাপ সময় পার করেছি, মুক্তিযুদ্ধের মতো 30 লক্ষ মানুষ যেখানে চলে গেছেন, সেই সময়টাও পার করে এসেছি। কাজে আমরা পারবো, এটা পারবো। আমাদের শুধু আর একটু সচেতন হতে হবে। এটুকু বলেই আমি শেষ করতে চাই এবং বিদায় নিতে চাই। আবারও রেজাউদ্দিন স্টালিন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখার জন্য আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ভাই, আপনি আমাদের দর্শকদের কিছু বলেন, বিদায় নিব আমরা, তার আগে আপনি আমাদের দর্শকদের জন্য। দর্শকদের জন্য আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আফরোজা নাজনীন সোমা এবং আমাদের শামস কালাম ভাই দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা। বরং আমি একটা ছোট্ট কবিতা পড়ে, তাদের ভালো লাগবে কবিতাটা, এটা পড়ে আমি শেষ করি। কথা অনেক, সে কবিতাটার নাম হচ্ছে নিষিদ্ধ পণ্য। বাংলাদেশে বরফ নেই, আগুন নাকি আছে। কিনতে গেলাম সন্ধেবেলা দোকানীদের কাছে। শপিং মলে পণ্য অনেক, আগুন কোথায় পায়। র্যাকগুলো খুব চমকে ওঠে, না না ওসব নাই, আগুন সে তো অদৃশ্য নীল, বিক্রি কেন হবে। আতশবাজি কিনতে পারেন বিবাহ উৎসবে। ভুল শুনেছেন, বরফ আছে মৃত মাছের চোখে, বলল তরুণ ফিসফিসিয়ে চুমুক দিয়ে কোকে। এক দোকানি ভীষণ চালাক, আপনি কি ভাই কানা, আগুন আছে বুকের মধ্যে, বিক্রি করতে মানা। ধন্যবাদ। বাহ, আসলে খুব ভালো সময় কাটলো। রেজাউদ্দিন স্টালিন ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা সহ যারা আজকে আমাদের সাথে ছিলেন এবং যারা পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন, সবাই আসলেই খুব এনজয় করেছে আমি জানি, কারণ অনেক কমেন্ট এসেছে এবং মেসেজ গুলো আমি দেখতে পাচ্ছি। আরো একদিন আমাদেরকে সময় দিলে খুবই খুশি হব, এবং সবাইকে বলবো সবার উদ্দেশ্যে আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।